ঋষিকেশ। এই নামটা শুনলে শুধু গঙ্গার উপরে তিনটে ঝুলাই চোখে ভাসে, কিন্তু ঋষিকেশ তার থেকেও অনেক বেশি কিছু। আমরা 3 দিনে অনেক আনএক্সপ্লোরকে এক্সপ্লোর করলাম। 3 স্টেপ ওয়াটারফলস থেকে বিটেল আশ্রম, যেখানে বিখ্যাত গায়ক জন লেননের মতো লোক এসেছিলেন। আবার খুঁজে বার করলাম গোপন গুহা, যেখানে সপ্তঋষি ধ্যান করেছিলেন। আবার অন্যদিকে বিদেশি হিপ্পিদের কাছে এই শহর ফেমাস এদের ক্যাফে কালচারের জন্য। তাই আমরাও এক্সপ্লোর করে নিলাম প্রচুর নামি বেনামি ফুড জয়েন্টস। অ্যাডভেঞ্চার স্পোর্টসের শহর ঋষিকেশ আসবো আর অ্যাডভেঞ্চার করব না, এটা হয় নাকি? তাই আমরাও 16 কিলোমিটার গঙ্গার বুকে প্রতিটা বাঁক, প্রতিটা র্যাপিডের পূর্ণ মজা নিলাম। কিন্তু আমার মতো অ্যাক্রোফোবিকের কাছে বাঞ্জি জাম্পিং করাটা কতটা কঠিন সেই সব কিছু নিয়েই শুরু করতে চলেছি আজকের ট্রাভেল গল্প রোমাঞ্চকর ঋষিকেশ। আজ 28শে এপ্রিল 2025। ট্রাভেল গপ্প হরিদ্বার থেকে চলে এসেছে ঋষিকেশ। আমরা এখন দাঁড়িয়ে আছি ঋষিকেশের রামঝুলায়। আমরা যে হোটেলটা নিয়েছি নাম হচ্ছে জোয়েস বাই দ্য গ্যাঞ্জেস, একদম গঙ্গার পাড়ে। এটা হচ্ছে লক্ষণঝুলার দিকে। তো লক্ষণঝুলা বন্ধ থাকায় পুরো রাস্তাটা হেঁটে হেঁটেই যেতে হচ্ছে। রোড থেকে হোটেলটা কিন্তু প্রায় 2.5 কিলোমিটার। আর রামঝুলা যখন আপনি টপকাবেন, নদী টপকাবেন, তারপরে এটা প্রায় 1.5 কিলোমিটার। তো নদীর পাড় দিয়ে ছাওয়া দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, বেশ ভালো লাগছে। চলুন পৌঁছে হোস্টেলটা দেখাচ্ছি। হোস্টেলটাও দুর্দান্ত। আমি জয়েসের 3rd ফ্লোরে 303 নম্বর ডর্মে রয়েছি। এরকমভাবে ওপর নিচ 10টা ডর্ম রয়েছে। আমার বেসিক্যালি এই 9 আর 10 নম্বর এই দুটো ডর্ম আমার। আর এদের ওয়াশরুমটা আমি একটু দেখিয়ে দিই। ঢুকেই এরকম বেসিন এরিয়া, আর তার সাথে দুটো করে বাথিং এরিয়া রয়েছে, যেটা কিছুটা মডার্ন স্টাইলে এরকম। আর তার পাশে রয়েছে হচ্ছে ল্যাট্রিনের এরিয়া, এখানে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে। দুর্দান্ত ব্যবস্থা, সত্যি দুর্দান্ত ব্যবস্থা। আর এটার প্রাইসটা যদি বলি অবাক হয়ে যাবেন, মাত্র 350 টাকা পড়েছে আমার পার ডে। আমি অনেকটা আগে কেটেছিলাম তাই এত কম পড়েছে, বাট অ্যাপ্রক্সিমেটলি 10 বেডেড এসি ডর্মের ভাড়া থাকে 500 থেকে 700-র মধ্যে। এই ডর্মের বেডের নিচেই কিন্তু এরকম ড্রয়ার মতো করা আছে, যেখানে আপনারা আপনাদের বিলঙ্গিংস রেখে এখানটা লক আপনাকে পার্সোনালি করে নিতে হবে। আমরা যা হস্টেল থেকে বেরোলাম বিকাল 4টে বাজে, লাঞ্চ করতে বেরিয়েছি এখন। প্রচণ্ড খিদে পেয়েছে। তো এখান থেকে জাস্ট 400-500 মিটার মতো গঙ্গা ভিউ ক্যাফে, আমরা ওখানে যাব। ওখান থেকে লাঞ্চটা সারবো, সেরে তারপরে আমরা ঋষিকেশ এক্সপ্লোর করতে বেরোবো। এখন বসে আছি গঙ্গা ভিউ ক্যাফেতে, আর এখান থেকে আমরা একটা ফ্রেশ ফার্ম পিৎজা অর্ডার করেছি। এখানকার লোকেশন আর এখানকার অ্যাটমসফিয়ার তো মারাত্মক।
একদম গঙ্গার পাশে বসে আপনি যখন একটা ফুড এনজয় করবেন, সেটা আমার মনে হয় ফুডের টেস্ট আরো বেশি এনহ্যান্স হয়ে যাবে। থিন ক্রাস্ট পিজা, দুর্দান্ত টেস্ট, দুর্দান্ত টেস্ট। এই ফার্ম ফ্রেশ পিজাটার দাম নিল এটা 400 টাকা মতো। আমরা গঙ্গা ভিউ ক্যাফে থেকে খেয়ে দিয়ে প্রায় 2-2.5 কিলোমিটার মতো হেঁটে রামঝুলা পর্যন্ত এলাম, আর ওখান থেকে একটা অটো নিয়ে নিয়েছি। পার হেডে 20 টাকা করে নিচ্ছে, আমাদের ত্রিবেণী ঘাট পর্যন্ত ছাড়বে। ওখানে 6:30টায় আরতি দেখার কথা, এখন অলরেডি 6:10 বাজে, আমরা হয়তো টাইমে পৌঁছে যাবো। তখন সন্ধ্যাবেলা আরতিটা উপভোগ করব। হরিদ্বারের আরতিটা তো আমরা দেখিয়েছিলাম কেমন, এখানকার আরতিটা কিরকম হয় সেটাও ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, দেখতে থাকুন। আমরা সবে ঋষিকেশের গঙ্গা আরতি দেখে উঠলাম, অসাধারণ এক অনুভূতি। আমি গত মাসে বেনারসের আরতি দেখেছি, গতকাল হরিদ্বারের আরতি দেখেছি, আজকে ঋষিকেশের আরতি দেখলাম। প্রায় লাস্ট 1 মাসের মধ্যে, মানে 30 দিনের মধ্যে 3টে গঙ্গা আরতি দেখলাম। তো আমি একটা জিনিস বলতে পারি, 3টের আধ্যাত্মিক গুরুত্বও যেমন আলাদা, আর 3টে আরতি 3 ধরনের। কোনোটাকে আপনি স্তরবিন্যাস করতে পারবেন না যে এটা ভালো এটা খারাপ, ওরকম নয়। আমি বলবো ঋষিকেশে আসলে গঙ্গা আরতি অবশ্যই আপনার আইটিনারিতে রাখুন, ভালো লাগবে। এখানে চা খেয়ে একদম পোষাচ্ছিল না। প্রথমত দুধ চা, তারপরে প্রচন্ড বেশি চিনি দেওয়া। তো ত্রিবেণী ঘাটের বাইরেই এই দোকানটা থেকে একটা চা নিলাম আমরা। পুরো ট্রিপে এসেই প্রথম কোনো চা খেয়ে একটু ভাল লাগলো। চিনিটাও কম, মানে আমরা বললাম চিনি কম দিয়ে বানাতে, চিনিটাও কম, চাটাও ভালো বানিয়েছে। অনেকক্ষণ পরে শান্তি হলো চা খেয়ে। আর মানে উত্তরাখণ্ড আসলে কিন্তু মানে আমাদের লিকার চায়ের কোনো আশা আপনারা কেউ রাখবেন না, সব জায়গায় দুধ চাই অ্যাভেলেবেল।
আমরা পুরো ঋষিকেশ মোটামুটি পায়ে হেঁটে আর অটো করেই ঘুরলাম, কিন্তু বাকি আরো 2 দিন আমরা এখানে রয়েছি। তার জন্য এই স্কুটিটা আমি এখান থেকে ভাড়া করে নিয়েছি। এটা আমি জয়েস হোটেলের একদম উল্টো দিক থেকেই স্কুটিটা নিলাম। পার ডে 400 টাকা করে নিয়ে এলো স্কুটির জন্য। তো কালকে এবং পরশুদিন অনেক কিছু এক্সপ্লোর করার আছে। সঙ্গে থাকুন, ভিডিওর মাধ্যমে পুরো জিনিসটাকে তুলে ধরবো। এখন রয়েছি লিটল বুদ্ধা ক্যাফেতে, একদম নদীর পাড়েই। প্রচন্ড অ্যাস্থেটিক একটা ক্যাফে এটা, আর ভীষণ রিনাউন্ড। ক্রাউড দেখে অ্যাটলিস্ট বুঝতেই পারছেন প্রচন্ড সুন্দর। আমরা এখানে অর্ডার করেছি একটা থুকপা, এখানে সব ভেজ, আর এখানে অর্ডার করেছি একটা মাশরুম নুডলস। এখনো পর্যন্ত ওভারঅল অ্যাটমসফিয়ার মানে খিদেও বাড়িয়ে দিয়েছে, মুডটাকেও চেঞ্জ করে দিয়েছে। নুডলসটা বিউটিফুল খেতে, বিউটিফুল। থুকপাটা ট্রাই করে বলছি কেমন খেতে। দারুণ কোয়ালিটি, দারুণ, কোনো কথা হবে না। গুড মর্নিং, 8টা মতো বাজে। আমরা এখন হস্টেল থেকে বেরিয়ে যাচ্ছি। আজকে আমাদের যেটা প্ল্যান, আমরা এখান থেকে এখন যাব নীলকণ্ঠ মহাদেব টেম্পল, পাহাড়ের ওপর দিয়ে রাস্তা। ওখান থেকেই যাব ঝিলমিল কেভ। জানি না পারবো কিনা, আজকে বাঞ্জি জাম্পিং করার খুব ইচ্ছা। তারপরে আমরা চলে আসবো গুরু বশিষ্ঠ কেভ, তারপরে যাব বিটেল আশ্রম, তারপরে আবার সিটি হপিং করব। তো আজকে সারাদিনে প্রচুর প্ল্যান আছে, সঙ্গে থাকুন, পুরোটা ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। আমরা আমাদের রথ নিয়ে রেডি। গুগলে শো করছে নীলকণ্ঠ মহাদেব টেম্পল 55 কিলোমিটার। যেহেতু লক্ষ্মণ ঝুলা বন্ধ, তাই ঘুরিয়ে রাস্তা দেখাচ্ছে বলে এতটা দেখাচ্ছে, 2 ঘন্টার মতো সময় লাগছে। কিন্তু আমাদের হস্টেলের এক দাদা আছে, দাদা বললো যে এই আমরা যে রোডে এখন দাঁড়িয়ে আছি সেই রোড ধরে সোজা চলে গেলে অ্যাপ্রক্সিমেট 25 কিলোমিটার মতো, আর 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। তো চলুন জার্নিটা শুরু করা যাক। এখন এক্স্যাক্ট টাইম হচ্ছে 8:15। আমি পৌঁছালে বুঝতে পারবো যে আমি কতক্ষণ লাগবে। লক্ষ্মণঝুলার ওখান থেকে কিলোমিটার 3 মতো আসলেই একটা জায়গা পড়বে। জায়গাটার নাম হচ্ছে গরুর চট্টি। পেছনেই গরুর ভগবানের মন্দির রয়েছে। क्या क्या है? मैगी है सिर्फ। मैगी कितना करके? 50 की है। মাঝ রাস্তায় একটা ছোট ধাবা মতো রয়েছে, শুধু ম্যাগি পেলাম। ব্রেকফাস্টটা এখান থেকে ম্যাগি দিয়ে সেরে নিচ্ছি। এখান থেকে নীলকণ্ঠ মন্দির আর 8 কিলোমিটার মতো, তো অ্যাপ্রক্সিমেট 15 মিনিট মতো সময় লাগবে। খেয়ে নিয়ে আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা হব। আমরা নীলকণ্ঠ মহাদেব টেম্পল চলে এসেছি। লক্ষণঝুলা থেকে এই পর্যন্ত প্রায় 21 কিলোমিটার রাস্তা, 1 ঘন্টা 10-15 মিনিট মতো সময় লাগবে। আমরা মাঝখানে যেহেতু খাবারের জন্য একটু দাঁড়িয়েছি, ওখানে 20-25 মিনিট গেছে। তো আপনাদের যদি আসেন 1 ঘন্টা 10-15 মিনিট লাগবে বাইকে বা গাড়িতে। দশটা 15 বাজে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি নীলকণ্ঠ মহাদেব মন্দিরের সামনে। আপনারা তো শিবের বিষ পান করে নীলকণ্ঠ হওয়ার গল্প সবাই জানেন। এটাই কিন্তু সেই জায়গা যেখানে শিব বিষ পান করেছিলেন।
পৌরাণিক মতে সমুদ্র মন্থনে উদিত হলাহল বিষ মহাদেব এই স্থানে বসেই তার কণ্ঠে ধারণ করেছিলেন পৃথিবীকে বিষের হাত থেকে রক্ষা করার জন্য। আর সেই সময় থেকেই এই স্থানে নীলকণ্ঠ মহাদেবের পুজো শুরু হয়। আমরা এখন ঝিলমিল গুফা যাচ্ছি। নীলকণ্ঠ মন্দির থেকে ঝিলমিল গুফা অ্যাপ্রক্সিমেট 6 কিলোমিটার মতো রাস্তাটা একটু ট্রিকি, আমরা অলরেডি এগিয়ে গেছিলাম, তাই জন্য আমি একটু ভালো করে বুঝিয়ে দিই। নীলকণ্ঠ মন্দির হচ্ছে এই পাশটাতে, তো ওখান থেকে আপনি 1 কিলোমিটার মতো এলে এই বোর্ডটা দেখতে পাবেন। ওখান থেকে কিন্তু এই রাস্তাটা ওপরের দিকে উঠছে, এই রাস্তাটা দিয়েই 5.5 কিলোমিটার মতো গেলে ঝিলমিল গুফা পেয়ে যাবেন। ভিডিওর প্রথমেই বলেছিলাম আমরা ঋষিকেশে আনএক্সপ্লোরকে এক্সপ্লোর করব, আর আশা করছি জায়গাটা দেখে বুঝতেই পারছেন জায়গাটা কতটা আনএক্সপ্লোরড। আমরা ছাড়া কোনো ট্যুরিস্ট তো ছাড়ুন, দূর দূরান্ত অবধি কোনো জনমানব পর্যন্ত দেখা যাচ্ছে না। জায়গার সৌন্দর্য নিয়ে দ্বিমতের কোনো ব্যাপার নেই, তবে যারা স্কুটিতে পিলিয়ন নিয়ে আসবেন তারা একটু সাবধানে আসবেন। স্কুটির জন্য এই রাস্তাটা একটু বেশিই অফরোড, তবে সত্যি কথা বলতে এটাই অ্যাকচুয়াল এক্সপ্লোরেশন। আমি এখন রয়েছি ঝিলমিল গুফার ভেতরে। এই গুহাতে বহু প্রাচীন কাল থেকে বহু ঋষিমুনি এখানে তপস্যা করেছেন। তাদের মধ্যে বিখ্যাত একজন ঋষি হলেন ঝিলমিল ঋষি, যার নামে এই গুফার নামকরণ করা হয় ঝিলমিল গুফা। এছাড়াও কথিত আছে এই গুহাতেই নাকি সপ্তঋষিও তপস্যা করে গেছেন। গুহার আধ্যাত্মিক গুরুত্বও প্রচুর, আর এখানকার যে পরিবেশ এটা আপনাকে এত অ্যাট্রাক্ট করবে, তো আপনি চাইলে এই গুফাটা দেখার জন্য অবশ্যই আসতে পারেন। আমি সত্যিই জানি না আমি কিভাবে এই পুরো রাস্তাটা স্কুটি চালিয়ে এসেছিলাম। এইবার পালা এই ট্রিপের সব থেকে কঠিন কাজটার, নিজেকে ছুড়ে দেওয়া চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করার, নিজের ভয়টাকে জয় করার। এবার পালা ওপর থেকে লাফ দেওয়ার। আমি সত্যিই জানি না আমি পারবো কিনা। 1.5 ঘন্টা লাগেগা। টেনশন হচ্ছে। প্রথম পদক্ষেপ নিয়ে ফেলেছি, ফর্ম ফিল আপ করার ছিল, বেসিক ডিটেলস থাকে, ভরে ফেলেছি। আমি বেসিক্যালি একটা 111 মিটারের ফ্রি ফল জাম্প করার জন্য বুকিংটা নিচ্ছি, জানি না করতে পারবো কিনা। বাকি জিনিস বলছি আরও ডিটেলস। হ্যাঁ, দ্বিতীয় পদক্ষেপ নিতে যাচ্ছি, পেমেন্টটা করছি। যদি না পারি তাহলে কিন্তু পেমেন্ট রিফান্ড হবে না। সত্যি কথা বলতে আমার ভীষণভাবে এখানে যেটা করলো, প্রথমে আমার বডি ওয়েটটা চেক করলো, কারণ বডি ওয়েটের সাথে হারনেসের ওয়েট অ্যাড হবে, 2 কিলো অ্যাড হবে করে আপনাকে সেই হিসাবে হারনেস চুজ করবে। যার 60 কিলো ওজন তার হারনেস, যার 100 কিলো ওজন তার হারনেস সেম হয় না। তো দেখুন বডি ওয়েটটা আমার 66 মতো এসছে, +2 করে 68 এখানে লিখে দিয়েছে। আমার যেহেতু 68 কেজি টোটাল ওয়েট এসছে উইথ হারনেস, তো দেখুন এখানে কোডগুলো দেওয়া আছে। তো যাদের 48 to 60 তাদের ইয়োলো, আমি রেড কোডের মধ্যে আসছি। বাকি ব্লু আর ব্ল্যাক কোড আছে, তাদের 76 to 90 আর 91 to 108। আচ্ছা, এইটা হচ্ছে হাইয়েস্ট বাঞ্জি যারা করবে তাদের জন্য 108 কিলোটা হচ্ছে ম্যাক্সিমাম ওয়েট লিমিট। বাট যদি ফ্রি স্টাইল, আমি এখন ফ্রি স্টাইল বাঞ্জি করছি,
ফ্রি স্টাইল বাঞ্জির ক্ষেত্রে 118 কিলো ম্যাক্সিমাম ওয়েট লিমিট। যারা একা আসবেন তাদের জন্য যদি জিনিসপত্র রাখার জন্য লকার দরকার হয় তো এখানে লকার অ্যাভেলেবেল আছে। লকারের চাবি দিয়ে আপনাকে লক করে আপনি চাবি সাথে করে নিয়ে যেতে পারেন। লকারটা খুব একটা বড় না, মোটামুটি একটা ঠিকঠাক সাইজের ব্যাকপ্যাকই এর মধ্যে ঢুকতে পারবে। টেনশন আরও বাড়ছে, আমি জানি না আমি আদৌ পারবো কি না সিরিয়াসলি, বাট চেষ্টা করবো আমি পুরো দমে। आपके भी हाथ में वेट मेंशन है यू यस। तो अभी हमारी गाड़ी आ रखी है, आपको लेकर जाएगी टावर बेस तक। टावर बेस पे आपको गार्ड मिलेंगे, पेमेंट स्लिप आपको सबमिट करनी है ओके। उसके बाद वहाँ पे आपका रीचेक बॉडी वेट होगा एंड जंप मास्टर आपको एच पे लेके जाएंगे जंप करने के लिए। तो ओनली 2 अटेम्प्ट देंगे, वो बोलेंगे 3 to 1 बंचे आपको जंप करना है। तो इनकेस आप पहले चांस में नहीं कर पाते हो, डर जाते हो, तो आपको बिठाएंगे, मोटिवेट करेंगे पहले, फिर सेकंड चांस देंगे। सेकंड में नहीं कर पाते हो तो बैकआउट हो जाएगा, पेमेंट नॉन रिफंडेबल है, इसलिए जंप आपको कंप्लीट करनी है। तो आपको कुछ डाउट है? नहीं? ओके थैंक यू। ইয়েস ম্যাম, আই হ্যাভ ডান ইট। প্রচণ্ড ভয় লাগছিল। আমার সাথে 4 জন গেছিল জাম্পার, প্রথম 3 জন লাফিয়েছে, সবার লাস্ট আমি লাফিয়েছি। আমি সিরিয়াসলি ভাবিনি আমি পারবো, সত্যি ভাবিনি। কিন্তু ওখানে যারা ক্রিউ ছিল তারা বেসিক্যালি আমাকে হেল্প করেছে জাম্প করতে। একটাই স্ট্র্যাটেজি, নিচে তাকালে জাম্প করাটা একটু ডিফিকাল্ট, সামনে তাকালাম দিয়ে জাম্প করলাম। জাম্পের পরের যে ফিলিংসটা, ইনিশিয়ালি মনে হচ্ছে পড়ে যাচ্ছি, তারপরে হাওয়ার প্রেশারে আটকে রাখছে, আর গ্র্যাভিটি যেহেতু মানে গ্র্যাভিটির দিকে নামছি, বডি ওয়েট 0 হয়ে গেছে। অসাধারণ একটা ফিলিং, অসাধারণ। আমি বলবো সবার করা উচিত। দুর্দান্ত লাগলো, দুর্দান্ত লাগলো। আর একটা জিনিস যেটা বলার, আমি ক্রনিক অ্যাস্থমেটিক, অ্যাস্থমা যাদের থাকবে তারা পাম্প ক্যারি করুন, তাহলে কোনো অসুবিধা নেই। বাট আমার কাছে পাম্প ছিল না, ওদের কাছে একটা স্পেয়ার পাম্প ছিল, সেটা আমার মানে ক্যারাবেনাতে হুক করে ওরা দিয়েছিল। তো মানে ওরা এরকম হেল্পফুল, মানে হেল্প করেছে আমাকে। বাট আপনারা যদি মানে কারোর অ্যাস্থমা থাকে তারা ডেফিনেটলি পাম্প ক্যারি করবেন। আজ আমাদের রোমাঞ্চকর ঋষিকেশের প্রথম পর্বের গপ্প এই পর্যন্তই। ঋষিকেশের দ্বিতীয় পর্বের গপ্প নিয়ে খুব শিগগিরই পরের ভিডিওতে দেখা হচ্ছে। আপনাদের যদি আমাদের গপ্প ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করবেন। আর এরকম আরও গপ্প দেখার জন্য আমাদের চ্যানেল ট্রাভেল গপ্পকে সাবস্ক্রাইব করুন। আপনারাও ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। I'm on. बोले हर हर महादेव। चलिए लेट्स गो फॉरवर्ड। एनीथिंग फॉर ट्रैवल गप्पो।